প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনাদের জন্য আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। বিয়ের 7 মাস পর আমার স্বামী আমাকে ডিভোর্স দিল। সীমাহীন কষ্ট বুকে নিয়ে স্বামীর বাড়ি ছেড়ে বাপের বাড়ি গিয়ে থাকতে হলো। বাবা মায়ের কথা মতো মদখোর স্বামীকে ডিভোর্স দিতে এক প্রকার বাধ্যই হই। তবে আমার স্বামীরই চাওয়া ছিল আমার সাথে সে সংসার করবে না। বাপের বাড়ি সুখে দুঃখে দিন অতিবাহিত হলেও পাড়া প্রতিবেশী তথা সমাজের লোকদের কটু কথা শুনতে শুনতে জীবনটা বিষিয়ে উঠছিল। বিরক্তিকর প্রতিটা সময় কাটিয়ে যাচ্ছিলাম। এক একজনের এক এক রকম কথা, এক একটা কথা বুকে তীরের মতো হয়ে বিঁধতে থাকে। কেউ কেউ বলতো, দেখো কি অপয়া মহিলা, বিয়ে না হতেই তালাক দিয়ে আসছে, নিশ্চয় আরেক ভাতারের উপর নজর পড়েছে। কেউ তো বলতো, স্বামীর ঘর তার ভাল লাগে না, গোপনে পরপুরুষের সাথে নোংরামি করতে স্বামীকে তালাক দিয়ে আসছে। আরও যত প্রকার বাজে কথা আছে শুনতে হচ্ছিল। অথচ যখন স্বামীর অমানসিক নির্যাতন সহ্য করতে না পেরে শ্বশুর বাড়ি থেকে বাধ্য হয়ে বাপের বাড়ি চলে আসতাম, তখন এসব প্রতিবেশীরা বলতো, ওই কসাই জামাইকে ছেড়ে আসো, কত মেয়ে তালাক দিয়ে চলে আসছে, পারলে নারী ও শিশু নির্যাতন মামলা করো। আর আজ তাদের মুখে এসব কথা হারিয়ে গেছে। উল্টা এখন আমার উপর তারা অকথ্য ও অসহনীয় কটু কথা নিয়ে এসে মুখের উপর ছুড়ে মারছে। বাবা মায়ের অনুপ্রেরণায় আমি এসব সহ্য করে চলতে থাকি। বাবা মা আমার জন্য পাত্র দেখা শুরু করলে তাদের সোজাসাপটা বলে দিই, আমি বিয়ে করব না। কিন্তু তারা আমাকে জোর করতে লাগলো। তাদের ভাষ্য, বিয়ে করতেই হবে আমাকে। জীবন শুরু না হতেই ধ্বংসের কাছাকাছি চলে গিয়েছিলাম, সেই আমাকে আবারও ধ্বংসের মধ্যে পা ফেলতে হবে ভাবতেই কষ্ট লাগছিল। তবুও বাবা মায়ের কথা মতো দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতেই হলো। কতদিন আর বাবা মায়ের আন্ডারে কাজ করব? এসএসসি পর্যন্ত পড়াশোনা করে কি বা চাকরির আশা করতে পারি? যেসব কোম্পানিতে চাকরির জন্য যাওয়া হয় তারা কুপ্রস্তাব করে বসে নিজের মান সম্মানকে জলাঞ্জলি দিয়ে জব করব, এটা কল্পনাও করতে পারি না। বিয়ে করে নিলাম। আমার নতুন স্বামীর নাম ফাহাদ চৌধুরী, উচ্চ মধ্যবিত্ত পরিবার। সংসার জীবনের প্রতি অনীহা তৈরি হয়ে আছে, এরপরও ভয়ে আছি। সবসময় ভাবি ফাহাদ আগের স্বামীর মতো যেন না হয়। সংকল্প করলাম ফাহাদকে মন প্রাণ উজাড় করে ভালোবাসা দেব। সেই মোতাবেক চলছিল আমার সংসার জীবন। প্রথম 3 দিন ভালোই চলছিল, কিন্তু 3 দিন পর আমাদের বাসায় ফাহাদের কাজিন আসলো। সব সময় ফাহাদের সাথে তার কথাবার্তা আর ঢলাঢলি দেখে মোটেও সহ্য হলো না। এক রাতে ফাহাদকে ধীরস্থিরভাবেই বললাম, আপনার কাজিনের সাথে এত কথাবার্তা মোটেও ভাল লাগছে না। ফাহাদের জবাবে কিছুই বলল না, শুধু মুচকি হাসল। পরের দিন সকালে তার কাজিন বাসা থেকে চলে গেল। 5 দিন আমাদের বাসায় ছিল ওর কাজিন। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম সে চলে যাওয়ায়। ফাহাদ জব নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। রাত 10টার আগে ফিরত না। একটা রাতও বড় একা হয়ে গেলাম। রাতে এসেই সে না খেয়ে ঘুম বলে খেয়ে আসছে। রাগে কষ্টে দুঃখে একা একা জোর করে দুমুঠো ভাত খেতে হতো। বুঝতে পারলাম আবারও আমি সেই নরকের মধ্যে এসে পড়েছি। দম বন্ধ হয়ে আসছিল দিনকে দিন ফাহাদের আচরণে। তাকে অফিস টাইমের ফাঁকে ঠিক দুপুর বেলায় ফোন দিয়েও একটা মিনিট কথাও বলতে পারতাম না। বলতো ব্যস্ত। এভাবেই চলছিল। শাশুড়ি আম্মার ভালোবাসা পেয়ে এবং ওনার অনুপ্রেরণায় মনে একটুর জন্য হলেও সাহস সঞ্চয় করি যে ঝড়ের পর শান্তি আসবেই। আমি তখন 7 মাসের অন্তঃসত্ত্বা। ফাহাদ অফিস যাওয়া বন্ধ করে দিয়েছে। আমি ভেবেছিলাম হয়তো চাকরি চলে গেছে, তাই হয়তো অফিসে যাচ্ছে না। তার মন মরা চেহারা দেখে বলার সাহসও পেতাম না যে কেন অফিসে যাচ্ছ না। সাহসী হয়ে উঠত না। তবে যতদিন ধরে সে অফিস যাচ্ছে না ততদিনে লক্ষ্য করলাম সে আমাকে ঘরের একটা কাজও করতে দেয় না। সব কাজ সেই করে, এমনকি আমাকে গোসল পর্যন্ত করিয়ে দিত। চুল আঁচড়ে দেওয়া, রাত্রে মাথা বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া, নিচতলা থেকে উপরতলায় সিঁড়ি বেয়ে আমাকে ওঠা নামা করানো, সব করত। তার এমন ভালোবাসা পেয়ে ভুলেই গেলাম ফেলে আসা 11টা মাসের কথা। মনে হলো আমি ভালোবাসার স্বপ্নপুরীতে বাস করছি। প্রিয়তম স্বামীকে সঙ্গে নিয়ে আমার হৃদয় একটাবারের জন্য বলে উঠল, আমি আমার স্বামীর প্রেমে পড় গেছি। সেদিন গায়ে খুব জোর ছিল, প্রসব বেদনা উঠেছে। মনে হচ্ছিল হাজারো চাকু দিয়ে লজ্জাস্থানে আঘাত করা হচ্ছে, মাথায় পেরেক ঢুকানো হচ্ছে, আর বুকে অসংখ্য হাতুড়ির পিটুনি দিচ্ছে শত শত লোক। হাসপাতালে নেওয়া হয়নি আমাকে, দায়ী আমার আম্মা। শাশুড়ি পাশে বসা ছিল,
আমি বারবার শুধু ফাহাদের নাম বলে চিৎকার করছিলাম আর অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে মাতালের মতো উল্টাপাল্টা বকছিলাম। আমার স্বামী চাচ্ছিল আমার পাশে আসতে, কিন্তু দাই আমার স্বামীকে আসতে দিচ্ছিলেন না। ফাহাদ আমার চিৎকার, চেঁচামেচি আর ব্যথায় গোঙানি শুনে সহ্য করতে না পেরে বাচ্চা ছেলেদের মতো কাঁদছিল। খোলা দরজার ফাঁক দিয়ে ফাহাদের অশ্রুভেজা মুখটা লক্ষ্য করছিলাম। যখন প্রসব বেদনা বেড়ে গেল তখন আর ফাহাদ নিজেকে সামলাতে পারল না, ঢুকে পড়ল রুমে। ফুপিয়ে কাঁদতে কাঁদতে সে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বারবার বলছিল, কিচ্ছু হবে না তোমার, আমি পাশে আছি, আমার আল্লাহ তোমার কোনো ক্ষতি করবে না। ফাহাদের এমন ভালোবাসা মিশ্রিত সহানুভূতির ও সাহস জোগানো কথাগুলো শুনে দুচোখ শীতল হয়ে গেল। সুখের অশ্রুতে অন্যরকম ভালোলাগা হৃদয়ে এসে ভর করল। ভুলে গেলাম আমি সন্তান ভূমিষ্ঠ করতে যাচ্ছি। এর 15 মিনিট পরপরই আমার মনে হলো জ্ঞান হারিয়েছি। তার 2 মিনিট পর নবজাতক শিশুর কান্নার আওয়াজ শুনলাম। বুঝতে পারলাম আমি মা হয়েছি, ফাহাদের ভালোবাসার প্রতিফল পেয়েছি। ফুটফুটে মেয়ে সন্তান হয়েছে আমাদের। ওর বাবা ওকে কোলে তুলে নিল। ফাহাদের মুখে হাসি, দুচোখ অশ্রুতে ভেজা। বুঝতে পারলাম এই দিনটার অপেক্ষাতেই সে ছিল। মেয়ের বয়স যখন 3 বছর তখন ওর হাতে একদিন একটি চিঠির খাম দেখতে পেলাম। চিঠির খামটা হাতে নিয়ে পত্রটা বের করে আগ্রহ নিয়ে পড়তে শুরু করলাম। ফাহাদ চিঠিটা লিখেছে। সে লিখেছে, প্রিয়তমা স্ত্রী, আমার ভালোবাসার চাদরে জড়িয়ে সবসময় যেন সুখেই থাকো, এটাই কাম্য। তোমাকে আজ কিছু কথা বলবো। জানি না চিঠিটা তোমার হাতে কবে পৌঁছেবে, তবুও লিখছি। তোমার মনে প্রশ্ন জমে আছে হয়তো, আমার কাজিনের সাথে ওরকম প্রেমময় আচরণ কেন করলাম। এর উত্তর, আমি তোমাকে পরীক্ষা করেছি যে আমার প্রতি তোমার আগ্রহ কেমন। স্বামীর সাথে অন্য কোনো মেয়েকে দেখে তুমি জেলাস ফিল করো কিনা। হ্যাঁ, তোমার চোখে মুখে অভিব্যক্তিতে সেটা পরিলক্ষিত হয়েছিল। এমনকি তুমি কাজিনের বিরুদ্ধে অভিযোগও করেছিলে। অফিসে বেশি সময় দেওয়া, তোমার ফোন রিসিভ করে তেমন কথা না বলা, বাসায় এসে রাতের খাবার না খাওয়া, সবই তোমার ধৈর্য পরীক্ষা করতে করেছিলাম। তুমি সেই পরীক্ষায় সফলও হয়েছ। অফিসে এতগুলো মাস ধরে শ্রম দিয়েছি পরবর্তীতে যেন তোমাকে সময় দিতে পারি। তোমার প্রেগনেন্টের সময়গুলোতে আমি পাশে থাকতে পেরেছি। অফিসে না গিয়ে তোমার পাশে থেকে টাকার চিন্তা করতে হয়নি, কারণ আগের 11টি মাস প্রচুর শ্রম দিয়ে 2 মাসের স্যালারি পরিমাণ টাকা বেশি উপার্জন করেছিলাম। বসো, কাজে সন্তুষ্ট হয়ে তোমার জন্য ছুটি দিয়েছিল আমাকে। হ্যাঁ, আমি সবসময় তোমার মতো একজন মেয়েকে স্ত্রী হিসেবে চেয়েছিলাম, সেই চাওয়া পূরণ হয়েছে। আমি তোমাকে ভালোবাসি বউ, অনেক বেশি ভালোবাসি। ইতি, তোমার পাগল স্বামী ফাহাদ। চিঠিটা পরে চোখের পড়া ধরে রাখা সম্ভব হয়নি। সুখের অশ্রুতে চোখটা ভিজে গেল মুহূর্তে। হৃদয়টা সুখের পর সে কেঁপে উঠল। যখন আমার মেয়ে অনিতার বয়স 19 বছর তখন মেয়েটা এক ছেলের খপ্পরে পড়ল। অনার্স প্রথম বর্ষে ভর্তি হবার টাকা চেয়ে বাসা থেকে বের হলো, কিন্তু সন্ধ্যা হয়ে যায়, তার ফেরার কোনো নাম গন্ধ নাই। রাত্রে ফোন দিয়ে আমাকে শুধু বলল, আমি পালিয়েছি মা, এছাড়া কোনো উপায় ছিল না, আমাকে ক্ষমা করে দিও। এত বেশি কষ্ট পেয়েছিলাম যা ভাষায় প্রকাশ করা যাবে না। ওর বাবা খবরটি পেয়ে আমার সামনে শুধু মুচকি হেসেছিল, কিন্তু লুকিয়ে ছাদে গিয়ে কখনো মধ্যরাতে ঘুম থেকে জেগে সে কি কান্না কতটা কষ্ট পেয়েছিল সেটা তার চোখ মুখের দিকে তাকালে বুঝতে পারা যেত। মনে মনে বলতাম, হয়তো জীবনে অনেক বড় পাপ করেছিলাম, সেটার শাস্তি আজ পাচ্ছি, আমার স্বামীকেও শাস্তি দিচ্ছি। অনিতা বাড়ি ছাড়ার 2 মাস 7 দিন পর বাসায় চলে আসলো। আমাদের সাথে কোনো কথা বলল না। হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির এডমিশন পেপার ধরিয়ে দিল। বুঝতে পারলাম সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। ওর বাবা এখনো রেগে আছে মেয়ের উপর। কিন্তু যখন অনিতা বলল, তোমরা কেমনে ভাবলে আমি তোমাদের এত ভালোবাসা পেয়ে বড় হয়েছি, সেই আমি এত বড় ভুল করব। এইচএসসিতে অনেক ভালো রেজাল্ট করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য চেষ্টা চালাচ্ছি, সবই তোমাদের ভালোবাসায় সহযোগিতায়। সেই আমি কারো সস্তা ভালোবাসার টানে তোমাদের ভালোবাসাকে কবর দিয়ে বাড়ি ছাড়ব? কখনো না। আমাকে তোমরা যতটা ভালোবাসো তার চেয়ে বেশি তোমাদের ভালোবাসি। হ্যাঁ, আমি সেই মানুষটার জন্য তাকে পরীক্ষার ছলে বাড়ি ছেড়েছিলাম, এটা সত্য। তাকে পরীক্ষাও করেছি, কিন্তু সে সফল হয়নি। আমি আগে পরে কখনোই তার জন্য চিরতরে বাড়ি ছাড়তাম না। সে আমার নেওয়া পরীক্ষায় সফল হলে সম্পর্ক চালিয়ে যেতাম, কিন্তু সে সফল হয়নি। আর এটা করে আমি নিজের ভবিষ্যৎটা খুঁজে নিয়েছি। তোমাদের ভালোবাসাকে উপেক্ষা করিনি, তবে নিজেকে নিয়ে গেম খেলেছি। 2টা মাস বাইরে ছিলাম, স্টাডির জন্যই তোমাদের ছেড়ে থাকা কষ্টসাধ্য ছিল, তাই এমনটা করে দূরে থাকার চেষ্টা করেছি। আমাকে ক্ষমা করে দিও। ফাহাদ আমাদের মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে শুধু বলল,
অনেক বড় হয়ে গেছো, মায়ের মতো বোকা হওনি, বুদ্ধিমতী হয়েছ। তবে একটা কথা মনে রেখো, জীবনে কিছু ভুল করতে নেই যে ভুলের কোনো ক্ষমা হয় না, তেমনি একটা ভুল প্রেমিকের হাত ধরে বাড়ি ছেড়ে পালানো